অ্যাকচুয়ালি আমরা এর পরে যে জিনিসগুলো পড়বো এগুলো হচ্ছে থার্মোডাইনামিক্সের থার্ড ল এর উপর বেস করে বানানো, সেকেন্ড ল এর উপর বেস করে বানানো থার্মোডাইনামিক্স সেকেন্ড ল। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বলে যে এরকম মেশিন কখনোই বানানো পসিবল না যেটা কিনা যতটুকু হিট ইনপুট নিবে, মানে যতটুকু হিট ইনপুট নিবে ঠিক ততটুকুই ওয়ার্ক করবে। এটা কখনোই বানানো পসিবল না, বা যতটুকু ওয়ার্ক আমি ইনপুট দিব ততটুকু হিট আউটপুট দিবে, এটা পসিবল না, কিছুটা এনার্জি লস হয়। ওকে, সো এটাই থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের খুবই সিম্পল একটা স্টেটমেন্ট, বাট অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় তো অ্যাকচুয়ালি এটা আসবে না, আমাদের আসবে হচ্ছে এটার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো। ফার্স্ট অফ অল আমরা এখানে একটু দেখি যে অ্যাকচুয়ালি একটা প্রসেস, আমরা বিভিন্ন ধরনের প্রসেস দেখে আসছি, আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল, অ্যাডায়াবেটিক, 4টা প্রসেস দেখছি। তো সেটা অ্যাকচুয়ালি এরকম প্রসেসগুলো দুই টাইপের হইতে পারে। একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, মানে যেই প্রসেসটা রিভার্স ওয়েতেও একই অ্যামাউন্ট অফ এনার্জি যেখানে স্পেন্ড হয় সেটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। আর আরেকটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস যে প্রসেসে প্রথম একটা পজিশন থেকে, সো যে প্রসেসে তোমার ইরিভার্সিবল প্রসেস হচ্ছে যেটাকে তুমি উল্টা দিকে আসলে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে না। ধরো এ স্টেট থেকে বি স্টেটে গেলে যে ওয়ার্ক, বি থেকে এতে গেলে হয়তো অন্য আর একটা ওয়ার্ক হয়। বাট রিভার্সিবল প্রসেস হচ্ছে ধরো এ থেকে বিতে যেতে যে ওয়ার্ক বা যে এনার্জি স্পেন্ড হয় সে দেখা যায় সেম অ্যামাউন্ট অফ এনার্জি বি থেকে এতে আসতেও একই অ্যামাউন্ট অফ এনার্জি। ধরো এ থেকে বিতে যেতে 50 জুল হিট অ্যাবজর্ব করা লাগে, তাহলে বি থেকে এতে আসতে 50 জুল এনার্জি হিট রিলিজ করে দেওয়া লাগে। বাট ইরিভার্সিবলগুলো হচ্ছে যে ধরো এ থেকে বিতে যেতে 50 জুল অ্যাবজর্ব করে, বাট বি থেকে এতে আসতে 30 জুল রিলিজ করে। তো এই টাইপের এগুলোকে আমরা ইরিভার্সিবল প্রসেস বলি, আর এগুলোকে আমরা রিভার্সিবল প্রসেস বলি। এই দুইটা আইডিয়া আমাদের একটু জানতে হতো আর কি। সো নেচারে যত তোমার স্পন্টেনাস প্রসেস আছে সবাই হচ্ছে ইরিভার্সিবল, স্পন্টেনাস প্রসেস যত সবাই হচ্ছে ইরিভার্সিবল। এখন আমরা এখান থেকে এই এই আইডিয়াটার পর এখন হিট ইঞ্জিনে চলে যাব। হিট ইঞ্জিন মানে হচ্ছে যেই ইঞ্জিনটা তোমার হিটকে ওয়ার্কে বা ওয়ার্ককে হিটে কনভার্ট করতে পারে। সো এরকম দুইটা ইঞ্জিন আমরা পড়বো, একটা হচ্ছে কার্নো ইঞ্জিন, হচ্ছে কার্নোস ইঞ্জিন, একটা হচ্ছে ফ্রিজ। সো ফার্স্টে কার্নো ইঞ্জিনের ব্যাপারটা বলি। কার্নো ইঞ্জিনে একটা হিট সোর্স থাকে, এরকম একটা হিট সোর্স থাকে যেখানে টেম্পারেচারটা অনেক হাই হয়, সেটা টেম্পারেচার T1। একটা ইনসুলেটর স্টেজ থাকে, হিট সোর্স এটাকে তুমি একটা গরম চুলা মনে করতে পারো। এটা হচ্ছে একটা ইনসুলেটর যেটা কোনো হিট নেয়ও না দেয়ও না। আর এইখানে একটা হিট সিঙ্ক আছে যে কিনা হিট অ্যাবজর্ব করে ফেলে। এটার উপর কিছু একটা, ধর এটা একটা ফ্রিজ, এটার উপর কিছু একটা দিলে ও হিটটাকে বের করে নিয়ে নেয়, এটার টেম্পারেচারটা কম। হিট সিঙ্ক বা হিট রিসিভার, এটা হচ্ছে হিট প্রোভাইডার বা হিটের সোর্স, এটা হচ্ছে একটা ইনসুলেটর। সো এখানে আমরা যখন এখানে কার্নো ইঞ্জিন যেভাবে কাজ করে, যে এখানে একটা গ্যাস সিলিন্ডার এরকম রাখতে হয়। সো এই হিট সোর্সের জন্য দেখা যায় এই গ্যাস সিলিন্ডারটা আস্তে আস্তে তোমার এক্সপ্যান্ড হওয়া স্টার্ট করে। সো ওই এক্সপ্যান্ড হওয়ার টাইমে ওই সিলিন্ডারটাকে আবার ইনসুলেটরের উপর নিয়ে আসলে দেখা যায় ইনার্শিয়ার জন্য এই সিলিন্ডারটা উপরের দিকে উঠতেই থাকে। সো প্রথমে এইখানে হিট সোর্সে একটা আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল এক্সপ্যানশন হয়, মানে এই সিলিন্ডারটা আইসোথার্মাল ওয়েতে এক্সপ্যানশন হয়, কারণ হিট সোর্সের টেম্পারেচারটা ফিক্সড। দেন এইখানে যেহেতু কোনো হিট এক্সচেঞ্জ হয় না, ইনসুলেটরতে হিট এক্সচেঞ্জ হয় না, সো এখানে একটা অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন হয়। প্রথমে হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, তারপর হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন ওই অবস্থায় এটাকে যদি আবার হিট সোর্সে রাখো তখন হিটটা কি বের হয়ে যাবে। সো এরপরে হচ্ছে একটা আইসোথার্মাল, এখানেও টেম্পারেচারটা ফিক্সড, বাট হিট সোর্সে যেহেতু হিট বের হয়ে যায় তাই আমরা অ্যাকচুয়ালি একটা কন্ট্রাকশন দেখতে পাবো, এক্সপ্যানশনের অপোজিট কন্ট্রাকশন। সো আইসোথার্মাল একটা কন্ট্রাকশন হবে, এটা হচ্ছে থার্ড স্টেপ। দেন এই কন্ট্রাকশন হওয়ার মোমেন্টে আমরা যদি এটাকে উঠাই, মানে এটা এখন নিচের দিকে নামতেছিল, এটাকে আবার উঠায় যদি এইখানে রাখি তখন দেখা যাবে ইনার্শিয়ার জন্য এটা আরও কন্ট্রাক্টেড হবে,
বাট যেহেতু হিট এক্সচেঞ্জ হবে না, এটা ইনসুলেটর, তাই পরের স্টেপ হচ্ছে এরপর অ্যাডায়াবেটিক কন্ট্রাকশন। সো এইটা হচ্ছে কার্নো ইঞ্জিন, যেটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি পসিবল, বাস্তবে পসিবল না। এই ইঞ্জিনটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্রোভাইড করতে পারে, মানে এই ইঞ্জিনটায় কোনো ধরনের এনার্জি লস হয় না, 100% এনার্জি, সরি, এটার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায়। বাট এটা থিওরিটিক্যালি পসিবল, বাস্তবে এরকম পারফেক্টলি ইনসুলেটরও কেউ নাই, আবার পারফেক্টলি একদম সবসময় হিট প্রোভাইড করতে পারবে এরকমও কেউ নাই, আবার সিঙ্কও কেউ নাই। সো এখানে অ্যাকচুয়ালি 4টা স্টেপ। ফার্স্টে হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, দেন হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন, দেন আইসোথার্মাল কন্ট্রাকশন, দেন অ্যাডায়াবেটিক কন্ট্রাকশন। সো এই 4টা স্টেপ বারবার একটা সাইকেলে হতে থাকে। সো এটাকে কার্নো সাইকেল বলে। অ্যান্ড এটার গ্রাফটা দেখতে এরকম, যে আমরা যদি একটা ভি ভার্সেস পি গ্রাফ আঁকি, সেই গ্রাফটা এরকম দেখতে হয়। যেখানে এই ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা আইসোথার্মাল এক্সপ্যানশন, এখানে ওর কোঅর্ডিনেট ছিল V1, P1, মানে ভলিউম একটু কম ছিল, প্রেশার একটু বেশি ছিল। বাট আইসোথার্মাল এক্সপ্যানশনে এই যে ভলিউম বেড়ে গেছে, এই যে এখান থেকে ভলিউমটা এখন বেড়ে গেছে, প্রেশারটা আবার কমে গেছে। দেন আমরা বলছিলাম অ্যাডায়াবেটিক কার্ভ অনেক স্টিপ হয়, সো এই হচ্ছে স্টিপার একটা কার্ভ, এটা হচ্ছে স্টেপ 2 অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন। এখানেও ভলিউমটা বাড়তেছে, V3, P3 হয়েছে কোঅর্ডিনেট, V2 থেকে V3 বড়, বাট এটা অনেক স্টিপ। আর এরপর এই স্টেপটা হচ্ছে 3 আইসোথার্মাল কন্ট্রাকশন, এই যে কন্ট্রাকশন হচ্ছে, এখানে কোঅর্ডিনেট হয়েছে V4, P4, অ্যান্ড দেন লাস্ট স্টেপ 4 নাম্বার স্টেপ হুইচ ইজ অ্যাডায়াবেটিক কন্ট্রাকশন, এখানে এটা আবার আগের স্টেজে আসতেছে। সো এরকম 4টা সাইকেল চলতেই থাকে। সো এই হচ্ছে কার্নো ইঞ্জিনের গ্রাফ। ওকে, সো এটা এমসিকিউতে প্রচুর আসে, বাট এটা থেকে ম্যাথ আসে না। এখন একটা ফুল সাইকেলে কতটুকু ওয়ার্ক হয় সেটা হচ্ছে এই গ্রাফটার যে এরিয়া, এনক্লোজড এরিয়া, সেটা, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্কটা বের করি। একটা কার্নো ইঞ্জিনে টোটাল কতটুকু ওয়ার্ক হয় সেটা এইভাবে বের করা যায়, যে এই আইসোথার্মাল এক্সপ্যানশন স্টেপে কতটুকু ওয়ার্ক করছো, অ্যাডায়াবেটিক এক্সপ্যানশনে কতটুকু ওয়ার্ক করছো, তারপর আইসোথার্মাল কন্ট্রাকশনে কতটুকু ওয়ার্ক করছো, আর অ্যাডায়াবেটিক কন্ট্রাকশনে কতটুকু ওয়ার্ক করছো। এই দুইটা ভ্যালু নেগেটিভ হয়, কারণ এগুলো হচ্ছে কন্ট্রাকশনের সময় ওয়ার্ক নেগেটিভ। আচ্ছা, এখন একটা জিনিস একটু বলি, অ্যাডায়াবেটিক প্রসেসে কীভাবে ওয়ার্ক বের করব সেটা একটু দেখি। একটা অ্যাডায়াবেটিক প্রসেস আমরা ওয়ার্কের অ্যামাউন্টটা কীভাবে বের করি। সো ফর্মুলা আছে এরকম, যে W ইজ ইকুয়াল টু হচ্ছে NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এই একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে আমরা জানি PV ইজ ইকুয়াল টু NRT, সো ওইটা ইউজ করে এভাবে লেখা যায় যে 1 বাই 1 মাইনাস গামা P2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস, সরি, P2 V2 মাইনাস P1 V1, এভাবে লেখা যায়। ঠিক আছে, 1 বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1, এই দুইটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো অ্যাডায়াবেটিক এক্সপ্যানশনের ওয়ার্ক বের করতে বললে এইটা। আমি একটু আবার রিভিউ করি। আইসোবারিকে ওয়ার্ক হচ্ছে W ইজ ইকুয়াল টু P ডেল V, এখানে P কনস্ট্যান্ট, সো W ইজ ইকুয়াল টু হচ্ছে P ইন্টু V2 মাইনাস V1, এটা হচ্ছে ফর আইসোবারিক। আইসোকোরিকে ওয়ার্ক 0, কারণ এখানে ভলিউমটা 0, আইসোকোরিকে W সমান 0। দেন এটা অ্যাকচুয়ালি ডেল ডাব্লিউ, আর কি ডেল ডাব্লিউই বলছি। আচ্ছা, দেন হচ্ছে আইসোথার্মালে আমরা ফর্মুলা দেখছি যে ডেল ডাব্লিউ বা ওয়ার্ক ডান হচ্ছে NRT লন V2 বাই V1, দ্যাট ইজ ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, সেটা লন ইন্টু NRT। আর অ্যাডায়াবেটিকের ওয়ার্কের ফর্মুলা হচ্ছে, ওইটা একটু টাফ, অ্যাডায়াবেটিক যে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু NR বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1 অর 1 বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। এভাবে অ্যাডায়াবেটিকের তুমি ওয়ার্ক বের করতে পারবা, ফর্মুলা মুখস্থ রাখলেই হবে। ওকে, বাট এইখানে আমাদের কার্নো সাইকেলে ওয়ার্ক বের করতে বলবে না, ওইটা বের করতে বললে তোমাকে গ্রাফ দিয়ে দেবে, তুমি গ্রাফ থেকে এরিয়া বের করতে পারবা। ধরো 4টা কোঅর্ডিনেট থাকলে তুমি আচ্ছা, এটা তুমি এই রিলেটেড কোনো কোশ্চেনই আসে না অ্যাকচুয়ালি কখনোই, বাট এখানে তুমি চাইলে এইগুলো ম্যানুয়ালি, এই যে W1 হচ্ছে একটা আইসোথার্মাল এক্সপ্যানশন, সো এটা বের করতে পারো এই ফর্মুলা দিয়ে, NRT লন V2 বাই V1, NRT লন V2 বাই V1। W2 হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন, এটার ফর্মুলা হচ্ছে NR বাই 1 মাইনাস গামা
এখানে T3 মাইনাস T2 হবে, কারণ দেখো অ্যাডায়াবেটিকটা কিন্তু এইখান থেকে এইখানে আসতেছে, মানে এই স্টেপ থেকে এই স্টেপ। দেন W3, আচ্ছা সরি, এখানে T3 মাইনাস T2 হবে না কেন? এই যে উপরের যে কার্ভটা দেখতেছো, উপরের যে লাইনটা, এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে T1 টেম্পারেচারে কাজ করে না? দেখো এটা পুরোটা কি T1 টেম্পারেচারে কাজ করে, আর নিচের যে লাইনটা দেখতেছো দিস ওয়ান, সেটা T2 টেম্পারেচারে কাজ করে, কারণ ওই কন্ট্রাকশনটা। ওকে, সো এখানে এটা হবে এনআর T1 লন V2 বাই V1 প্লাস এনআর বাই 1 মাইনাস গামা, এটা হবে T2 মাইনাস T1, কারণ দেখো এইখানেই কিন্তু এই চেঞ্জটা আসছে, তোমার এই টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে কিন্তু সেকেন্ড স্টেপে, এনআর বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। দেন W3 হচ্ছে একটা আইসোথার্মাল কন্ট্রাকশন, এটার ফর্মুলা হচ্ছে এনআর, এটা কোন টেম্পারেচার হয়েছে? T2, লো টেম্পারেচারটা এনআর T2 লন V4 বাই V3, আর প্লাস W4 হচ্ছে একটা অ্যাডায়াবেটিক কন্ট্রাকশন, এটার ফর্মুলা হচ্ছে এনআর বাই 1 মাইনাস গামা, দিস টাইম এটা হচ্ছে T1 মাইনাস T2, কারণ ফাইনাল টেম্পারেচার হচ্ছে T1 লাইনের, আর প্রথমটা হচ্ছে T2 লাইনের। দেখো এই দুইটা কাটা যায়, এটা কাটা যায়, ওকে, এই দুইটা কাটা যায়। সো এখান থেকে থাকে কি, এখান থেকে থাকে এনআর T1 লন V2 বাই V1, এনআর T2 লন V4 বাই V3। বাট আমাদের এটা রিলেটেড কিছুই আসবে না, জাস্ট একটু দেখায় রাখলাম যে ওয়ার্ক কীভাবে বের করতে পারে। সো এই হচ্ছে কার্নো ইঞ্জিন রিলেটেড জিনিসপত্র। এখন কার্নো ইঞ্জিনের ম্যাথ কীভাবে আসে, বা যে কোনো হিট ইঞ্জিনের ম্যাথ অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। যে কোনো হিট ইঞ্জিনের প্রিন্সিপাল একটাই, যে এটা একটা ইঞ্জিন, সে বাইরে থেকে একটা হিট নেয়, সেই হিটটা দিয়ে সেই হিটটা দিয়ে সে কিছুটা কাজ করে, মানে সে বাইরে একটা হায়ার সোর্স থেকে, একটা হায়ার হিট সোর্স থেকে সে হিট অ্যাবজর্ব করে, এটা হচ্ছে Q1। দেন ওইটা দিয়ে সে কিছু কাজ করে W, আর বাকিটুক কি, সে একটা লোয়ার হিট সিঙ্কে বের করে দেয়। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের হিট ইঞ্জিনের ফান্ডামেন্টাল আইডিয়া, যে একটা হায়ার হিট সোর্স থেকে অ্যাবজর্ব, ওইটা দিয়ে কিছু কাজ, আর বাকিটুক লোয়ার হিট সিঙ্কে বের করে দাও। আচ্ছা, সো এখান থেকে লেখা যায় না এরকম যে Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2। সো W ইজ ইকুয়াল টু কত? Q1 মাইনাস Q2। এখন হিট ইঞ্জিনে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে গার্বেজ। সো আমার এই ইঞ্জিনটার এফিসিয়েন্সি কত? W বাই Q1, আউটপুট বাই ইনপুট, এত ইন্টু 100%। সো W কত? Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। সো এখান থেকে কী লেখা যায়? 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। সো এইভাবে আমরা একটা কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে পারবো, যে তার অ্যাবজর্বড হিট আর রিলিজড হিট বলো, তাহলে আমি এটা বের করতে পারবো। অ্যান্ড তোমাকে এইভাবেও দিবে না, ম্যাক্সিমাম কেসে দেখবা যে এরকম দিবে যে এই কিউ হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচারের প্রপোর্শনাল। সো Q2 ইজ প্রপোর্শনাল টু T2 আর Q1 ইজ প্রপোর্শনাল টু T1। সো এটাকে এইভাবে দেখা যায়, কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে এত। সো বলবে যে একটা কার্নো ইঞ্জিন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কাজ করে, মানে তার হিট সিঙ্কের টেম্পারেচার বা লো টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি 273 কেলভিন, আর তার হিট সোর্সের টেম্পারেচার বা হায়ার যেটা বড় সেটা হচ্ছে হিট সোর্স, সেটা হচ্ছে T1, সেটার টেম্পারেচার হচ্ছে 373 কেলভিন। সো তার এফিসিয়েন্সি কত? সো এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 273 বাই 373 ইন্টু 100%। সো এটা বের করো, এগুলো রিটেনেও আসে, এমসিকিউতে আসে। 1 মাইনাস 273 ডিভাইডেড বাই 373 ইন্টু 100। সো সরি, এটা ইন্টু হবে। সো এটা আসছে, সরি আবার 100 দিয়ে ডিভাইড করতে হবে, সরি, হ্যাঁ এটা আসছে 26%, 26.80%। ক্লিয়ার? সো এইভাবে একটা কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে পারবা। আবার কার্নো ইঞ্জিনের কতটুক ওয়ার্ক আউটপুট পাও সেটাও বের করতে বলতে পারে। W ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q2, সিম্পলি, একদম ইজি। আবার কতটুক গার্বেজ বা ওয়েস্ট হয়, Q2 হচ্ছে এত। ওকে, সো এই হচ্ছে কার্নো ইঞ্জিন রিলেটেড আইডিয়া। ঠিক আছে? কার্নো ইঞ্জিন একটা আইডিয়াল হিট ইঞ্জিন।
আইডিয়াল হিট ইঞ্জিন, যেটা এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাইজ করা যায়। আচ্ছা, মানে এখানে কোনো ধরনের মানে এখানে লসের অ্যামাউন্টটা সবচেয়ে কম। ওকে, এরপর আমরা রেফ্রিজারেটরটা দেখি। রেফ্রিজারেটরও সেম আইডিয়ার উপরেই কাজ করে, বাট রেফ্রিজারেটর হচ্ছে উল্টা, মানে একটা হিট ইঞ্জিনের উল্টা ভার্সন হচ্ছে রেফ্রিজারেটর, বা কার্নো ইঞ্জিনের উল্টা ভার্সন হচ্ছে রেফ্রিজারেটর। যে সে একটা লোয়ার হিট সোর্স থেকে, যেমন ধরো তোমার ফ্রিজের ভিতরে যা যা রাখা আছে সেগুলো হচ্ছে লোয়ার হিট সোর্স, সেইখান থেকে সে হিট অ্যাবজর্ভ করে, ওকে, যেটা টেম্পারেচার ধরো T2, এবং বাইরে থেকে একটা তার উপর ওয়ার্ক করা হয়। এটা কে করে? এটা হচ্ছে ওই যে ফ্রিজের যে কারেন্টের লাইনটা দেওয়া, ওইটা ওর উপর একটা এক্সটার্নাল ওয়ার্ক করে, অ্যান্ড দেন এইটাকে ও একটা হায়ার হিটস লোয়ার হিট সোর্স, এটা সোর্স না, এটা এখনও সিঙ্কই বলবো, দেন ও এটাকে একটা হায়ার হিট সোর্সে রিলিজ করে দেয়। মানে জাস্ট ফ্লোটা উল্টা, আগের বার নিচ থেকে উপরে ছিল, এবার উপর থেকে নিচে। সো এখনও স্টিল Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস W, মানে দুইটা ওয়াটার ফ্লোর মতো, এই দুইটা গিয়ে এইটাকে প্রডিউস করতেছে। Q1 হচ্ছে Q2 প্লাস W, সো এখানে W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। সো রেফ্রিজারেটরের ক্ষেত্রে এটাকে এফিসিয়েন্সি না বলে বলা হয় COP, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স, যে একটা ফ্রিজের কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স কত, এটাও কাইন্ড অফ একটা এফিসিয়েন্সি। বাট এখানে দেখো, এখানে ইনপুট কি আমার, এটাকে এটা দিয়ে লিখবো না, এটাকে কপ দিয়ে লিখবো। সো এখানে আমার ইনপুট কি? ইনপুট হচ্ছে Q2, আর আউটপুটটা কি? সরি, ইনপুট হচ্ছে W, যে আমার এখানে ফ্রিজের মেশিনটা কতটুকু কারেন্ট খাচ্ছে, সেই এনার্জিটাই হচ্ছে W। সো এটা হচ্ছে আমার ইনপুট, আর এখানে আমার আউটপুট কি? Q1। সো Q1 বাই ডাব্লুর পার্সেন্টেজটাই হচ্ছে এফিসিয়েন্সি বা কপ। সো এখানে Q1, মানে তুমি এই লাইনটা মনে রাখলেই হবে। ইভেন ওই আগের বারও ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, এটা যদি ভুলে যাও, তুমি জাস্ট মনে করবা যে একটা কার্নো ইঞ্জিনে ইটা মানে কি, আউটপুট বাই ইনপুট, দেন W মানে হচ্ছে Q1 মাইনাস Q2, এইভাবে ম্যানুয়ালি বের করে নিবা, ওকে, তাহলে মাথায় লোডটা কম পড়ে। সো এখানে W ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 ডিভাইডেড বাই W হচ্ছে Q1 মাইনাস Q2 এত ইন্টু 100%। অনেক সময় টেম্পারেচার দেওয়া থাকে যে হায়ার টেম্পারেচার T1, লোয়ার টেম্পারেচার T2, সো তখন এটাকে এইভাবেও লেখা যায়, কারণ এই হিট হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচারের প্রপোর্শনাল। ওকে, সো এই হচ্ছে রেফ্রিজারেটরের কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। বললো যে একটা রেফ্রিজারেটর ধরো রুম টেম্পারেচার থেকে, মানে রুম টেম্পারেচারে রাখা ফল ফ্রুট থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে হিট বের করে নিয়ে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নিয়ে ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেডে রিলিজ করে। সো তার কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স কত? COP ইজ ইকুয়াল টু T1 হায়ার টেম্পারেচার, এটা হচ্ছে T1 হায়ার টেম্পারেচার উইচ ইজ 273 প্লাস 40। আচ্ছা, এটা পার্সেন্টেজ না, এটা জাস্ট একটা ভ্যালু। এফিসিয়েন্সিও পার্সেন্টেজ দিয়ে লিখতে হবে এমন কোনো ইয়া নেই। 273 প্লাস 40 মাইনাস 273 মাইনাস 25, এরকম। সো এটা বের করবা, দেখবা যে এটা 1 থেকেও বড় একটা ভ্যালু আসে, মানে একটা রেফ্রিজারেটরের এফিসিয়েন্সি হচ্ছে 1 থেকে লার্জার। ওকে, সো এই হচ্ছে রেফ্রিজারেটরের আইডিয়া। আর বইতে রেফ্রিজারেটরের ডিটেলস দেওয়া আছে, বাট ওইগুলো আমাদের লাগবে না, ওইগুলো কোথাও আসবে না। সো এখানে জাস্ট এই জিনিসটুকু বুঝলেই তোমার সব ম্যাথই তুমি করতে পারবা। আর এখানে লাস্ট একটা আইডিয়া হচ্ছে তোমার এনট্রপি। আমরা যেমন একটা থার্মোডাইনামিক সিস্টেমকে এক্সপ্রেস করার জন্য প্রেশার, ভলিউম, টেম্পারেচার ইউজ করি, সেরকম সিমিলার আরেকটা টার্ম হচ্ছে এনট্রপি, যেটা আমরা খুব ইউজুয়ালি ইউজ করি না, বাট এটাও অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট, এনট্রপি। সো এনট্রপির আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট, সেটাকে যদি তুমি ডিকিউ অ্যামাউন্ট হিট দিয়ে দেখা, আচ্ছা ধরো কোনো একটা অবজেক্টে যদি অবজেক্টের টেম্পারেচার যদি T হয়, আর সেখানে যদি তুমি ডিকিউ অ্যামাউন্ট হিট দাও, তাহলে তার এনট্রপি চেঞ্জ DS ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি। মানে বলা যায় পার 1 কেলভিনের জন্য যতটুকু হিট দেওয়া লাগে সেটাই হচ্ছে DS বা এনট্রপির চেঞ্জ। যদি এনট্রপির অনেক বড় ডেফিনেশন আছে, বাট আমরা ওইটাতে একটু পরে আসতেছি। সো DS ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি। ওকে,
আর এই এনট্রপি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা কিনা অ্যাডায়াবেটিক প্রসেসে ফিক্সড থাকে। আমরা এটা বলে আসছিলাম যে অ্যাডায়াবেটিক প্রসেসে আশপাশ থেকে কোনো হিট নেওয়া হয় না, অ্যান্ড ওইখানে অ্যাকচুয়ালি অ্যাডায়াবেটিক প্রসেসে এনট্রপি বা এসটা কনস্ট্যান্ট থাকে, মানে ডেল এস এর ভ্যালু এখানে 0। এটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। সো এটা হচ্ছে এনট্রপির ডেফিনেশন, ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। অ্যান্ড এখান থেকে আমরা কয়েকটা ফর্মুলা বের করতে পারি। যে ধরো এখান থেকে আমরা একটা ম্যাথ দেখব, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ধরো একটা 2 কেজি ম্যাসের -10 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা একটা আইস আছে, সেটাকে আমরা যদি 2 কেজি ম্যাসের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপারে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের বলছে যে এখানে তোমার এনট্রপি চেঞ্জ কত টোটাল। সেখানে কিন্তু মাল্টিপল স্টেপে এই কাজটা করতে হবে। ফার্স্টে -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইসকে তুমি আগে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইসে কনভার্ট করবা হিট দিয়ে, দেন তুমি ওইটাকে 2 কেজির 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করবা। এখানে স্টেট চেঞ্জ হবে, এই জায়গাতে হচ্ছে স্টেট চেঞ্জ, এখানে হচ্ছে জাস্ট টেম্পারেচার চেঞ্জ। দেন এখান থেকে তুমি আবার টেম্পারেচার চেঞ্জ করবা, 2 কেজির ওয়াটারকে এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করবা, দেন আবার স্টেট চেঞ্জ করবা। মানে এই সব জায়গায় স্টেট চেঞ্জ হচ্ছে, এখানে সলিড থেকে লিকুইড, এখানে লিকুইড থেকে গ্যাস হচ্ছে। সো আমাদেরকে বলছে এনট্রপি চেঞ্জ কত। সো প্রত্যেকটা স্টেপের জন্য এনট্রপি চেঞ্জ বের করে সাম করবা। প্রথম স্টেপটায় জাস্ট হিট অ্যাবজর্ভ করতেছে। এইসব কেসে কিউ ইজ ইকুয়াল টু ফর্মুলা আছে এম এস ডেল থিটা। এই ফর্মুলাটা কি তোমরা চিনো? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা কি আগে দেখছো? যে অ্যাবজর্বড হিট ইজ ইকুয়াল টু এম ম্যাস ইন্টু স্পেসিফিক হিট। হ্যাঁ কিসে? এটা অ্যাকচুয়ালি ছোটো ক্লাসে থাকে যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা। আমি একটু বলে দিই যে এম কেজির একটা অবজেক্ট, তার স্পেসিফিক হিট যদি এস হয়, ক্যাপিটাল এস হয়, এটা কিন্তু এনট্রপি না, এটা হচ্ছে, এটা আমরা হ্যাঁ এটা হচ্ছে তোমার ওইটাই। সো একটা হ্যাঁ তোমরা তাহলে ওইটা এমসি ডেল থিটা দিয়ে পড়ছো, বাট আমাদের কারিকুলামে সিকে আবার ক্যাপাসিটেন্স অফ হিট বলে, ওইটা আবার আরেকটা টার্ম। আচ্ছা, সো আমি এটা সি দিয়ে লিখি। সো ধরো এটা হচ্ছে এমসি ডেল থিটা। তো এটার স্পেসিফিক হিট যদি সি জুল পার কেজি পার কেলভিন হয়, এটার ইউনিট হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, মানে পার 1 কেজি ম্যাসকে 1 কেলভিন হিট টেম্পারেচার চেঞ্জ করতে যত জুল এনার্জি লাগে সেটাই হচ্ছে সি বলা হয়। সো এম কেজির একটা অবজেক্ট যার স্পেসিফিক হিট হচ্ছে সি, সেটা টেম্পারেচার যদি তুমি ডেল থিটা অ্যামাউন্ট বাড়াতে চাও, তখন ফর্মুলা হচ্ছে এম কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল থিটা। সো ফার্স্ট স্টেপে আমার হিট অ্যাবজর্বড হবে Q1 ইজ ইকুয়াল টু এমসি ডেল থিটা। এম হচ্ছে 2, এখানে সি কত? সো আইসের সি হচ্ছে তোমার 2100 এত জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? এটা মুখস্থ রেখো, 2100। আর ডেল থিটা হচ্ছে এখানে কতটুকু চেঞ্জ হচ্ছে, 10। সো 42,000 এত জুল। দেন সো এই স্টেপে এনট্রপি কত? এখন এই স্টেপে তো এনট্রপিটা মানে এখন এইটা বের করা অ্যাকচুয়ালি দরকার ছিল না, মানে এটা আমি জাস্ট একটা কারণে দেখাইছি। বাট এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম, এখানে কিন্তু টেম্পারেচারটা চেঞ্জিং, তাই না? -10 থেকে 0 হচ্ছে, বাট এখানে তো টেম্পারেচারটা একটা ফিক্সড টেম্পারেচারের জন্য দেওয়া। সো তখন আমি টোটাল এনট্রপি কীভাবে বের করব? ইন্টিগ্রেশন করে। সো এভাবে চিন্তা করব যে ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই টি, অ্যান্ড উই নো ডি কিউ মানে অ্যাবজর্বড হিট হচ্ছে এমসি ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। সো এটা যদি খুব কম টেম্পারেচার চেঞ্জের জন্য চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এমসি ডিটি ডিভাইডেড বাই টি। এখন তুমি এখান থেকে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও। সো এখানে 0 থেকে ডেল এস মানে চেঞ্জ ইন এনট্রপি ইজ ইকুয়াল টু এমআরসি তো কনস্ট্যান্ট, টেম্পারেচার ধরো প্রথমটা T1 পরেরটা T2। সো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি, এই ফর্মুলাটাও মুখস্থ রাখবা যে যখন টেম্পারেচার চেঞ্জ হয় তখন চেঞ্জ ইন এনট্রপি হচ্ছে এমসি লন T2 বাই T1, ঠিক আছে? যখন এই টেম্পারেচার চেঞ্জ হবে তখন ডেল এস মানে হচ্ছে এমসি লন T2 বাই T1। এটা আমরা একটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবো।
যে যদি টেম্পারেচার চেঞ্জ হয়। আর যখন স্টেট চেঞ্জ হয়, স্টেটে কিন্তু দেখো টেম্পারেচার চেঞ্জ হয় না, মানে ওইখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, মানে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি। আর ওইখানে যেহেতু তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট, এটাকে আমি এমনি লিখতে পারি ডেল এস সমান ডেল কিউ বাই টি। এটা হচ্ছে ইফ স্টেট চেঞ্জেস, স্টেট চেঞ্জের সময় কিন্তু টেম্পারেচার আনচেঞ্জড থাকে, তো তখন ডেল এস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি লেখা যায়। আর ডেল এস ইজ ইকুয়াল টু ডেল কিউ মানেই হচ্ছে যে অ্যাবজর্বড হিট, বাট স্টেট চেঞ্জের সময় এটার ফর্মুলা এরকম ছিল যে তুমি যদি এটাকে মেল্ট করো, মেল্ট করার সময় এটা হচ্ছে MLF, ওই যে লেটেন্ট হিট অফ ফিউশন। এই ফর্মুলাটা পড়ছো তোমরা, যে ধরো 100 কেজি ওয়াটারকে, 100 কেজি আইসকে মেল্ট করতে কতটুক এনার্জি লাগবে, এটা হচ্ছে MLF। LF এর ভ্যালু মনে আছে? ওয়াটারের জন্য LF কত? 336,000 জুল পার কেলভিন, জুল পার কেজি। আর LV এটা হচ্ছে ভেপারাইজ করার লেটেন্ট হিট, বা লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, উইচ ইজ 228, আমার এটার ভ্যালুটা ঠিক মনে নাই, 22840 মেবি, আমার যতদূর মনে পড়ে এইটাই। ধরো এটা হচ্ছে কোথাও লেখেও নাই, একটু দাঁড়াও দেখিনি। আচ্ছা, সো এখানে তোমার এটা প্রবাবলি 228,000 বা অন্য কোনো ভ্যালু হইতে পারে, আমার ঠিক মনে নাই। একটু এটা দেওয়া থাকে কোশ্চেনে, আর না দেওয়া থাকলে আমি একটু এটা গুগল করে নিও, লেটেন্ট হিট অফ ওয়াটার ভেপোরাইজেশন। আচ্ছা, সো ডেল কিউ হচ্ছে অ্যাকচুয়ালি MLF বাই টি, এইভাবে বের করবা যদি এটা মেল্টিং হয়। আর ইন কেস অফ ভেপারাইজেশন তুমি এটাকে MLV বাই টি লিখবা, যেখানে এই টি হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। আচ্ছা, এই ম্যাথটা করলেই ওভারঅল পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও পুরোটা কাটি। আচ্ছা, আমি একটু এই ভ্যালুটা দেখে তারপর করি ম্যাথটা। তো হচ্ছে 226,440, ঠিক আছে, 228 না 226। আচ্ছা, তো এখানে ফার্স্ট স্টেপ, সেই স্টেপে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সো এখানে এন্ট্রপি চেঞ্জ ডেল এস ওয়ান হচ্ছে MC1 লন T2 বাই T1, M হচ্ছে 2, C1 আইসের জন্য C1 হচ্ছে 2100 লন, T2 হচ্ছে 273, T1 হচ্ছে 273 মাইনাস 10। এন্ট্রপির ইউনিট হচ্ছে জুল পার কেজি, কারণ এটা ডিকিউ বাই টি, জুল পার কেলভিন, কারণ এটা ডিকিউ বাই টি। দেন ডেল এস টু, সেকেন্ড স্টেপ ডেল এস টু, এইটা স্টেট চেঞ্জ, সো এখানে হচ্ছে সিম্পলি ডেল কিউ বাই টি টু, ডেল কিউ বাই, মানে এই টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সো ডেল কিউ বাই টি, ডেল কিউ হচ্ছে MLF বাই টি, M হচ্ছে 2, LF হচ্ছে 336,000, টেম্পারেচার হচ্ছে 273, এত জুল পার কেলভিন। দেন থার্ড স্টেপে দেখো ওইখানে আবার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ডেল এস থ্রি MC লন, হিট বের করতে বললে হচ্ছে MC ডেল থিটা, আর এন্ট্রপি চেঞ্জ বের করতে বললে হচ্ছে MC লন T2 বাই T1, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। সো এইখানে MC লন T2 বাই T1, M হচ্ছে 2, C ওয়াটারের C কত 4200, মনে রেখো 4200 ইন্টু লন T2 বাই T1 হচ্ছে 373 ডিভাইডেড বাই 273, এত জুল পার কেলভিন। এই গেল 3টা স্টেপ। দেন 4 নম্বর স্টেপ, আবার স্টেপ তোমার স্টেট চেঞ্জ, ডেল এস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল কিউ বাই টি, উইচ ইজ MLV বাই টি, 2 ইন্টু এটা হচ্ছে 226,000, 4টা 0, আর হচ্ছে এখানে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, সো এটা হচ্ছে 373, এত জুল পার কেলভিন।
সো আমাদের টোটাল এন্ট্রপি চেঞ্জ এই পুরো প্রসেসে হচ্ছে 4টার সাম, 4টা অ্যাড করে দিবা, ডান, এত জুল পার কেলভিন। তো এই হচ্ছে এন্ট্রপি চেঞ্জ বের করার ওয়ে। আর এন্ট্রপি চেঞ্জ অ্যাকচুয়ালি নেচারে যত স্পন্টেনাস প্রসেস আছে সবগুলোই এমনভাবে হয় যাতে এন্ট্রপিটা সবসময় ইনক্রিজ হয়। যেমন তুমি জিজ্ঞেস করতে পারো যে একটা অবজেক্ট থেকে কেন মানে একটা হাই টেম্পারেচার অবজেক্ট থেকে কেন লো টেম্পারেচার অবজেক্টে হিট ফ্লো হয়, এটা রিজনটা কি? এটা রিজন হচ্ছে এইভাবে হলে এন্ট্রপিটা ইনক্রিজ হয়। ইউনিভার্সে যত ইভেন্ট হয়, স্পন্টেনাস ইভেন্ট যা কিছুই হয় সব কিছু অ্যাকচুয়ালি এমনভাবে হয় যাতে ওভারঅল এন্ট্রপিটা বাড়ে। মানে আমাদের ইউনিভার্সের টোটাল এন্ট্রপি বাড়তেই আছে, মানে এটা কখনোই কমে না, টোটাল এন্ট্রপি ইনক্রিজ হচ্ছেই। অ্যান্ড যখন এন্ট্রপি একদম ম্যাক্সিমাম হয়ে যাবে তখন সব কিছু থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ওটাকে বলা হয় হিট ডেথ অফ ইউনিভার্স। যখন এন্ট্রপি ম্যাক্সিমাম, সব কিছু এন্ট্রপি যত ম্যাক্সিমাম হয়, যত বাড়ে, তত একটা সিস্টেম র্যান্ডোমাইজড হয়, মানে তত সব কিছু র্যান্ডমলি ঘুরতে থাকবে, মানে তত কেওয়াস ক্রিয়েট হবে আর কি। মানে এন্ট্রপি হচ্ছে কেওয়াসের একটা মেজারমেন্ট। একটা জায়গায় এন্ট্রপি যত বেশি ওইটা তত কেওয়াটিক সিস্টেম। সো ইউনিভার্সের সব স্পন্টেনাস প্রসেসই অ্যাকচুয়ালি এমনভাবে হয় যাতে এন্ট্রপিটা বাড়তেই থাকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে কেন হিট যায়, ধরো যদি এইভাবে যায় তখন এখানে আমি যদি ধরেন T1 থেকে T2 বড়, এভাবে হিট গেলে ধরো এখান থেকে কিউ অ্যামাউন্ট হিট পাস হইল, তাহলে এই ফার্স্ট অবজেক্টের জন্য এন্ট্রপির চেঞ্জ কত? ওর থেকে হিটটা বের হয়ে গেছে, মানে ওর জন্য ডেল কিউ এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ কিউ বাই, আচ্ছা নেগেটিভ, এটা ডেল কিউ বলি। সো ওর জন্য হিট চেঞ্জের অ্যামাউন্টটা হচ্ছে নেগেটিভ ডেল কিউ, কারণ ওর থেকে এটা বের হয়ে গেছে, আর ওর টেম্পারেচার হচ্ছে T1। সো এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টের জন্য এন্ট্রপির চেঞ্জ। সেকেন্ড অবজেক্টের জন্য এন্ট্রপির চেঞ্জ কত? ও হচ্ছে এটা অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্ব মানে চেঞ্জটা পজিটিভ, সো এটা হচ্ছে প্লাস ডেল কিউ ডিভাইডেড বাই T2। সো এই ওভারঅল পুরো সিস্টেমে এন্ট্রপির চেঞ্জটা কত? ডেল S1 প্লাস ডেল S2, উইচ ইজ মাইনাস ডেল কিউ বাই T1 প্লাস ডেল কিউ বাই T2। তুমি ডেল কিউ কমন নাও, তাহলে এখানে আসবে 1/T2 মাইনাস 1/T1। এখন T1 যেহেতু T2 থেকে বড়, T1 ইজ গ্রেটার দ্যান T2, সো 1/T1 ইজ লেস দ্যান 1/T2। সো এটার থেকে ছোট, এই টার্মটা থেকে এইটা ছোট, সো এটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে। সো এখান থেকে আমরা বলতে পারি ওভারঅল আমার চেঞ্জ ইন এন্ট্রপিটা গ্রেটার দ্যান 0। সব স্পন্টেনাস প্রসেসে এরকম হয়, বাট যেসব ফোর্সড প্রসেস আছে যেমন ফ্রিজ বা অন্য যে কোনো কিছু, সেইখানে এন্ট্রপির চেঞ্জটা নেগেটিভ হইতেও পারে, বাট স্পন্টেনাস প্রসেসে এই এন্ট্রপির চেঞ্জটা পজিটিভ, মানে এন্ট্রপি বাড়তেই থাকবে আর সিস্টেমটা তত কেওটিক হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এই যে আরেকটা ব্যাপার বলে রাখি, তোমার ক্ষেত্রে কার্নো ইঞ্জিনে এন্ট্রপির চেঞ্জটা 0। ইন কেস অফ কার্নো ইঞ্জিন এমসিকিউতে আসে, কার্নো ইঞ্জিনে ডেলএস কত? কার্নো ইঞ্জিনে ডেলএস হচ্ছে 0। কার্নো ইঞ্জিনে ওই যে দুইটা স্টেপ হচ্ছে আইসোথার্মাল, ওই দুইটার এন্ট্রপির চেঞ্জটা ইকুয়াল অ্যান্ড অপোজিট। আর অ্যাডায়াবেটিক দুইটাতে তো এন্ট্রপির চেঞ্জই নেই, সো এটা 0। ঠিক আছে, কারণ এই প্রথম স্টেপটায় এন্ট্রপির চেঞ্জ ডেলএস ইজ ইকুয়াল টু, এখানে হিট অ্যাবজর্ব করে টেম্পারেচার ফিক্সড রাখতেছি। সো এখানে অ্যাকচুয়ালি যতটুকু হিট এন্টার করে হচ্ছে, ধরো কিউ অ্যামাউন্ট হিট এন্টার করে, Q1 অ্যামাউন্ট হিট এন্টার করে। সো আমরা জানি যে হিট সোর্স থেকেও যে হিটটা নেয়, সো এটা হচ্ছে Q1/T1। আর সেকেন্ড স্টেপে এই আইসোথার্মাল প্রসেসটায় আমার এন্ট্রপির চেঞ্জ ΔS2 হচ্ছে Q2 ডিভাইডেড বাই T2, বাট এটা নেগেটিভ, ওইটা যেহেতু হিটটা বের করে দেয়। সেখানে টোটাল এন্ট্রপির চেঞ্জ কত? ΔS1 প্লাস ΔS2। এই দুইটাতে কোনো এন্ট্রপির চেঞ্জ নেই, কারণ এই দুইটা অলরেডি অ্যাডায়াবেটিক। সো এখানে তোমার ΔS1 প্লাস ΔS2 করলে আসে Q1/T1 মাইনাস Q2/T2। বাট আমরা জানি যে Q1 হচ্ছে টেম্পারেচার, Q হচ্ছে টেম্পারেচার প্রপোর্শনাল। সো Q1/T1 ইজ ইকুয়াল টু Q2/T2। এই দুইটা ইকুয়াল, সো এটা 0 চলে আসে। সো এর জন্য কার্নো ইঞ্জিনের ΔS হচ্ছে 0। ওকে, আচ্ছা, সো আমাদের থার্মোডাইনামিক্স শেষ। এখন এই আইডিয়াল গ্যাস আর থার্মোডাইনামিক্স কীভাবে পড়বো আমি বলি। কেমিস্ট্রিতে তো তুমি আইডিয়াল গ্যাস প্র্যাকটিস করতেছই, আইডিয়াল গ্যাস ফিজিক্সের জন্য তুমি তপন স্যারের এক্সাম্পল করবা,
আচ্ছা আইডিয়াল গ্যাস আমি যেভাবে বলবো শুধু এইগুলো প্র্যাকটিস করলেই হবে। বাট বইতে দেখবো অনেক সিকিউ এক্সাম আছে, মানে ক্রিয়েটিভ যেগুলো এইচএসসিতে আসে ওইগুলো দরকার নেই, তুমি এক্সাম্পল আর এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেইগুলো করবা। আর অবশ্যই থার্মোডাইনামিক্সটা যখন পড়বা, আচ্ছা দুইটা চ্যাপ্টারই তুমি যখন পড়বা, ফার্স্টে হচ্ছে তোমার পড়ার সিকোয়েন্সটা হবে এরকম, ফার্স্টে ভিডিও দেন তুমি টেক্সট বুকটা অবশ্যই রিডিং পড়বা, কারণ এই থার্মোডাইনামিক্সের বইয়ে অনেক ছোটোখাটো ইনফরমেশন আছে যেগুলো তুমি একটু পড়লে তোমার আইডিয়াগুলো ভালো থাকবে। সো অবশ্যই ফার্স্টে ভিডিও দেখবা, প্রথমে টেক্সট বুক না, প্রথমে ভিডিও দেন টেক্সট বুক দেন তপন স্যারের বইয়ের এক্সাম্পল আর এক্সারসাইজ। আর লিথির বই মেবি পুরানো, সো তুমি একটু দেখবা যে ওইখানে থার্মোডাইনামিক্সের তোমার পুরান বইয়ের সিকোয়েন্সটা একটু বলি। দাঁড়াও, তোমার বই যদি পুরান হয় তাহলে দাঁড়াও একটু বলতেছি। তোমার কাছে যদি পুরান তপন স্যারের বই থাকে, তোমার ওই বইতে অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমি ভিডিওতে যা দেখাইছি ওইগুলোই পড়ো। ওইখানে দেখবা যে হিট অ্যান্ড গ্যাসের উপর একটা চ্যাপ্টার আছে আর টেম্পারেচারের উপর একটা চ্যাপ্টার আছে, বাট আমি যা পড়াই নেই সেগুলো পড়তে যায় না, ঠিক আছে, কারণ এগুলা পুরান সিলেবাসে অনেক কিছুই ছিল। তারপর দেখবা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের উপর একটা চ্যাপ্টার আছে, ছোটো ছোটো চ্যাপ্টার বাট একটু আলাদা করে দিছে আর কি। আর দেখবা যে ইসের উপর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের উপর একটা চ্যাপ্টার আছে, এই তো এই চ্যাপ্টারগুলো তুমি দেখবা। বাট অবশ্যই আগে ভিডিও দেখে নিও আর এই চ্যাপ্টারগুলো থেকে রেলিভেন্ট জিনিসগুলো একটু রিডিং করে নিও, আমি যেগুলো পড়াই নেই দরকার নেই। আর ওইখানে যে ম্যাথগুলো থাকবে এক্সারসাইজে বা এক্সাম্পলে ওইগুলো করো। আর যদি নতুন বই থাকে তাহলে জাস্ট নতুন বইয়ের থার্মোডাইনামিক্স আর আইডিয়াল গ্যাস পড়লেই ডান। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি এই ভিডিও